বারবার সিন্ডিকেটের যে ব্যর্থতা হয়েছে এবং সিন্ডিকেটের কারণে যে অনিয়ম দুর্নীতি হয়ে বারবার বন্ধ হয়ে গেছে, সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের কোনো প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না। কর্মীরা যে যেতে পারে নাই, এই কর্মীরা যে না যাওয়ার সম্পূর্ণ দায় কিন্তু 100 সিন্ডিকেটকেই নিতে হবে। এটা বায়রার 22 সদস্য কিন্তু এই দায় নেবে না। না, বাংলাদেশ যদি সিন্ডিকেট রিজেক্ট করে না চায়, এটা কোনোভাবেই হবে না। বিকজ মালয়েশিয়া তো আরও 14টা কান্ট্রি থেকে লোক নেয়, তো সেক্ষেত্রে তো কোনো সিন্ডিকেট নাই। সেক্ষেত্রে ওই দেশের সরকার কিভাবে এটা ম্যানেজ করেছে মালয়েশিয়ার সাথে, সেটা তো আমাদের বিবেচনা করতে হবে। তাইলে কি আমাদের এখানে কূটনৈতিক ব্যর্থতার কোনো বিষয় আছে না? আর সেক্ষেত্রে আপনি দেখেন ইন্ডিয়া থেকে লোক কীভাবে নেয়, নেপাল থেকে কীভাবে নেয়, কম্বোডিয়া থেকে কীভাবে নেয়, মিয়ানমার থেকে কীভাবে লোক নিচ্ছে, সেখানে তো কোনো সিন্ডিকেশন নাই। সেখানে অতিরিক্ত কোনো অভিবাসন খরচও নাই, যেটা মালয়েশিয়ান প্রধানমন্ত্রীও বলেছেন যে ওই দেশ থেকে 3 থেকে 4 হাজার রিঙ্গিটের মধ্যে কর্মী নিতে পারে। আমাদের দেশ থেকে নিতে প্রায় 20,000 রিঙ্গিট লাগে। তো সেই জায়গাটাতে তো আমরা সিন্ডিকেট করে কি আমরা নিজেদের ক্ষতি নিজেরা করলাম না? আমার কর্মীরা ক্ষতিগ্রস্ত, আমার দেশের সুনাম নষ্ট, আমার দেশের অন্য অন্য ব্যবসায়ী যারা আছে তারা এখান থেকে হলো, তারা ব্যবসা করতে পারছে না, শুধুমাত্র 100 সিন্ডিকেটে ব্যবসা করবে এবং তাদেরও কিন্তু কোনো কাজ নাই। আপনি দেখেন তারা বলতেছে তারা কোনো ভিসা আনে নাই, তো ভিসা না আনলে উনি সিন্ডিকেটে যাওয়ার দরকারটা কি? ভিসা এখানে তো রিক্রুটমেন্ট এজেন্সি, মানে কি টোটাল সে বিদেশ থেকে ডিমান্ড আনবে, সংগ্রহ করবে, রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করবে, দেন সেই লোক পাঠাবে। এখন অন্যরা যদি এটা আনতে পারে তাহলে তারা সক্ষম, যারা সিন্ডিকেটে আছে তারা সক্ষম না, তাহলে তারা কেন সিন্ডিকেটে থাকবে? তাদের সিন্ডিকেটে থাকার দরকার নাই। বিষয়টাই হচ্ছে যে যেই ডিমান্ড আনুক, তাদের ডিমান্ড থাকুক আর না থাকুক, যেই ডিমান্ড আনুক তাদেরকে 1.5 লক্ষ টাকা দিতে হবে। তাদের 1.5 লক্ষ টাকা দিয়ে স্মার্ট কার্ডের বিনিময়ে 6,000 টাকার স্মার্ট কার্ডের বিনিময়ে তাদেরকে 1.5 লক্ষ টাকা দিতে হবে। ডিমান্ডের যেই আনুক, এটা হচ্ছে তাদের। তার মানে হচ্ছে কি, আপনি দেখেন তাহলে এই প্রায় 4,76,000 লোক গেছে, তাদেরকে প্রতি কর্মী সিন্ডিকেটকে 1.5 লক্ষ টাকা করে দিতে হয়েছে। তাহলে অতিরিক্ত অভিবাসনের যে এটাই তো সবচেয়ে বড় খাত। কর্মীরা তো প্রতারিত এই জায়গাটাই হচ্ছে, সবচেয়ে বেশি বড় এক্সপেন্সটা কিন্তু এখানেই হয়েছে। বাজার খোলার জন্য কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মালয়েশিয়ান সরকারকে বুঝাইতে হবে এবং বারবার সিন্ডিকেটের যে ব্যর্থতা হয়েছে এবং সিন্ডিকেটের কারণে যে অনিয়ম দুর্নীতি হয়ে বারবার বন্ধ হয়ে গেছে, সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের কোনো প্রকার সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং এই যে FWCMS যে সিস্টেম, এই সিস্টেমটা বারবার ফেলিওর হয়েছে। সেখানে বলা হয়েছিল 0 কস্টের লোক যাবে, সিস্টেমে সুন্দরভাবে লোক যাবে, কোনো লোক কর্মীর কোনো সমস্যা হবে না, কিন্তু সবগুলোই কিন্তু এখানে হচ্ছে। সেই জন্য নেপাল যেভাবে লোক পাঠায়, কম্বোডিয়া যেভাবে পাঠায়, ইন্ডিয়া পাকিস্তান যেভাবে পাঠায়, ফিলিপাইন যেভাবে পাঠায়, সেইভাবে আমাদেরকেও সেভাবে করতে হবে। কারণ আমাদের এখানে কিন্তু দেশ এবং দেশ হিসেবে আমাদের এটা এখানে কিন্তু আমাদের জন্য একটা বিব্রতকরও বটে যে অন্য নেপালের জন্য আপনার সিন্ডিকেট হবে না, অথচ বাংলাদেশের জন্য সিন্ডিকেট হবে এবং বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করবে। এটা কোনোভাবে হতে পারে না। এটা ডেফিনেটলি একটা বাণিজ্যেরই বিষয়। বাণিজ্য ছাড়া অন্য কোনো সুযোগ এখানে নাই। এটা আমাদের জন্য একটা অপমানজনকও বটে। কোনোভাবেই আমাদের সিন্ডিকেটকে আর প্রশ্রয় দেওয়া যাবে না এবং এটা কম খরচে সরকারের নিয়ন্ত্রণের মাধ্যমে সকলে যেন এই যার যার যোগ্যতা অভিজ্ঞতা বলে সকল রিক্রুটিং এজেন্সি যেন কর্মী পাঠাতে পারে। তাতে হলে একটা কম্পিটিশন তৈরি হবে এবং খরচটা কমে আসবে, কম্পিটিশন তৈরি হবে। সবাই এই যে অনেকগুলো কর্মী যেতে পারে নাই, আজকে যদি সকলে যদি এই সুযোগটা থাকতো তাইলে কিন্তু সকলে যার যার মতো কর্মী কিন্তু পাঠিয়ে দিতে পারতো, আগে পাঠিয়ে দিতে পারতো। কিন্তু এখন কিন্তু এই 100 জনের লিমিটেশন আছে না, কিন্তু 100 জনের সে 2,000 বা 2,500 জনের তো সক্ষমতা ডেফিনেটলি অনেক বেশি। তাহলে আজকের এই সিচুয়েশনটা তৈরি হতো না। ইয়েস, যদি মালয়েশিয়া যেহেতু অন্য 14টা কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসে, তো তাদের দেশে যেহেতু সিন্ডিকেট নাই, তারা কীভাবে মালয়েশিয়াতে কর্মী পাঠাচ্ছে, ডেফিনেটলি এটা তাদের সাথে আলোচনা করে নেপালের সাথে বা বেশি পাঠায়, আমাদের পরেই নেপাল পাঠায়, মিয়ানমার পাঠাচ্ছে বা শ্রীলঙ্কা পাঠাচ্ছে, তো তাদের সাথে ইন্দোনেশিয়া পাঠাচ্ছে, তাদের সাথে কাউন্টার পার্টির সাথে কিন্তু আলোচনা করতে পারে আমাদের সরকার যে তোমরা কীভাবে পাঠাচ্ছ। একই সিস্টেম, সেই দেশে সিন্ডিকেট নাই, আবার একই সিস্টেম আমাদের দেশে সিন্ডিকেট আছে এবং এই সিস্টেম টোটাল প্রক্রিয়াটাকে কিন্তু কন্ট্রোল করছে। তো সেই জায়গাটাতে তাদের সাথেও আলোচনা করে গভর্নমেন্ট এটা সিদ্ধান্ত নিতে পারে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে বারবার যেই কাজটা হচ্ছে, কোনোভাবেই এই সিন্ডিকেটকে কোনোভাবেই আর প্রশ্রয় দেওয়া যাবে না। না, মন্ত্রী মহোদয়ের সাথে বায়রার কোনো অফিসিয়াল মিটিং হয় নাই। অফিসিয়াল মিটিং হলে আমরা জানতাম। সেখানে সিন্ডিকেটের সাথেই মিটিং হয়েছে। আমরা যে মিটিং দেখেছি সেখানে বায়রার 1-2 প্রতিনিধি ছিলেন, বাকি সবাই সিন্ডিকেটের লোকেরাই ছিলেন। সিন্ডিকেটের সাথেই মূলত মিটিংটা করেছেন। তো সিন্ডিকেটের সাথে মিটিং যে করেছেন তাদেরকে এটা বলেছেন এবং তাদের একজন প্রতিনিধি কিন্তু এখানে দিয়েছেন যে এটা সমন্বয় করার জন্য। সেই প্রতিনিধি এখানে কিন্তু সেই সমন্বয়টা করতে পারে নাই। যদি সমন্বয় করতেন প্রথম থেকে, তাহলে কিন্তু আজকের এই সিচুয়েশনটা তৈরি হতো না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে আপনার কর্মীরা যে যেতে পারে নাই,
এই কর্মীরা যে না যাওয়ার সম্পূর্ণ দায় কিন্তু 100 সিন্ডিকেটকে নিতে হবে। এটা 22 সদস্য কিন্তু এই দায় নেবে না।